This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের সঙ্গে আমি রাজা। এখন বিকেলের বিতর্কের সময় টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, পাসপোর্ট লাগে না কার? প্রত্যেকের পাসপোর্ট প্রয়োজন হয় এই আধুনিক সমাজে। বাইরে যেতে গেলে তো পাসপোর্ট লাগেই। আর নাগরিক পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট যদিও নাগরিক পরিচয়পত্র নয়, কিন্তু যে কটা শর্ত পূরণ করতে হয় পাসপোর্ট হচ্ছে তার অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। সুতরাং পাসপোর্ট নিতে গিয়ে যদি সেখানে কোনো রকম জালিয়াতি হয় তাহলে সেটা প্রত্যেকের কাছে উদ্বেগের, শুধু আমার আপনার নয়, সবার কাছে উদ্বেগের। সেই উদ্বেগ গত কয়েক মাসে আমাদের অনেক বেশি বেড়ে গিয়েছে, ভারতীয় নাগরিকদের এবং ভারতের সবকটা এজেন্সিরও। তার কারণ দেখা যাচ্ছে যে জাল তথ্য দিয়ে পাসপোর্ট হাতে পেয়ে যাওয়ার একটা সহজ চক্র তৈরি হয়েছে। খালি করি ফেললেই হলো, এবং এমনকি অনুপ্রবেশকারীর হাতেও সেই পাসপোর্ট চলে যাচ্ছে বলে গোয়েন্দারা সন্দেহ করছেন। এখন সেই নিয়েই তদন্ত চলছে। আজকে আমাদের ইস্যু এক্স্যাক্টলি তাই, এবং প্রাক্তন পুলিশ কর্মী ধরা পড়ছেন। আজকে এই বিতর্ক, এই বিষয়ে আলোচনার জন্য আমরা যাদেরকে আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি, আমাদের সঙ্গে রয়েছেন, বাঁ দিক থেকে আলাপ করিয়ে দিই, মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক। মাঝখানে রয়েছেন বিজেপির তরফে অভ্র সেন এবং সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন পুলিশ কর্তা। আপনাদের তিনজনকেই আমরা স্বাগত জানাই। তার আগে আমরা সরাসরি চলে যাব সিজার মণ্ডলের কাছে, আমাদের সহকর্মী। সিজার এই ব্যাপারটা প্রত্যেক ইঞ্চিতে কভার করছে। সিজার, তোমার কাছে আমার প্রথম যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, পুলিশ হচ্ছে প্রাথমিক স্তর যেখানে তথ্য ভেরিফাই করতে হয়। যদি পুলিশের ভেতরেই এই গন্ডগোলটা থাকে তাহলে মানুষ যাবে কোথায় এবং কি করে সত্য মিথ্যা যাচাই করা যাবে? দেখো, পাসপোর্ট জালিয়াতি চক্রের তদন্তে নেবে সেটাই কিন্তু কোথাও বারবার উঠে আসছে, যে অর্থাৎ পাসপোর্টের একজন আবেদনপত্র জমা দিচ্ছে এবং সে পাসপোর্ট পাচ্ছে, এর মাঝখানে যে একাধিক প্রক্রিয়া রয়েছে তার প্রত্যেকটা ধাপে কোথাও না কোথাও কিন্তু সর্ষের মধ্যে ভূত দেখা যাচ্ছে। পাসপোর্ট পরিষেবা কেন্দ্রর অস্থায়ী কর্মী হোক বা ডাকঘরের অস্থায়ী কর্মী হোক, এবং সর্বোপরি পুলিশ ভেরিফিকেশন, যেটা পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেখানে পুলিশ কর্মীদেরও যোগসাজশ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই একজন প্রাক্তন পুলিশ কর্মী গ্রেপ্তার হয়েছেন, কিন্তু যেটা প্রাথমিকভাবে এসআইটি তদন্তে উঠে এসছে যে কলকাতা পুলিশ এলাকাতেই গত এক বছরে ভুয়ো নথি দিয়ে আবেদনপত্র জমা পড়েছে 120-রও বেশি, এবং তার মধ্যে অর্ধেক পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, অর্থাৎ 60খানার বেশি পাসপোর্ট ইস্যু হয়ে গেছে। আদালতেই কলকাতা পুলিশ জানিয়েছে এই আব্দুল হাইয়ের মাধ্যমে 51টা পাসপোর্ট ইস্যু হয়েছে। তাহলে এই বিপুল সংখ্যক পাসপোর্ট যখন ভুয়ো নথির মাধ্যমে ইস্যু হয়েছে, যেখানে ভেরিফিকেশন হয়নি বা অর্থের বিনিময়ে পুলিশ কর্মীরা যারা ভেরিফিকেশনের দায়িত্বে রয়েছেন তারা ভুয়ো নথিকে ভেরিফাই করেছেন সঠিক বলে, তাহলে একজন পুলিশ কর্মী বা দুজন পুলিশ কর্মী এর সঙ্গে যুক্ত থাকতে পারেন না, এবং সেখানে দাঁড়িয়ে একাধিক পুলিশ কর্মী ইতিমধ্যেই তদন্তকারীদের স্ক্যানারে, কিন্তু সেই চক্র যে কলকাতা পুলিশের মতো একটা এলিট ফোর্সের মধ্যে অনেকটাই শেকড় তৈরি করেছে সেটা কিন্তু স্পষ্ট। কারণ এই 3জন বা 4জন পুলিশ কর্মীরা সন্দেহ করা হচ্ছে যে একাধিক পুলিশ কর্মী, আরও অনেক বেশি পুলিশ কর্মী অর্থের বিনিময়ে এই যে জাল পাসপোর্ট চক্রের পান্ডাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানাতে সাহায্য করেছেন, এবং সেটাই সবথেকে বড় আশঙ্কার জায়গা। বেশ, আলোচনার মুখবন্ধ। অনেক ধন্যবাদ সিজার। আলোচনার মুখবন্ধটা আমরা সিজারকে দিয়ে শুরু করলাম, তার কারণ ও নিজের হাতে এটা কভার করে প্রত্যেক দিন। আমি প্রথমেই সত্যজিৎ বাবুর কাছে যাব। আমরা তো কল্পনাও করতে পারছি না যে 25,000 টাকা নিয়ে একজন এসআই, মানে তিনি এখন প্রাক্তন, কিন্তু যখন করেছেন তখন তো চাকরিরত ছিলেন, এবং তার সঙ্গে লিঙ্ক রয়েছে কলকাতা পুলিশের 4 জনের। এটা সন্দেহ। তাদেরকে এখন পুলিশ ট্র্যাক করছে এবং তাদের কাজ থেকে সরিয়েও দেওয়া হয়েছে, মানে তাদের দায়িত্ব থেকে। এটা আর কত গভীরে যেতে পারে? অনেকটাই গভীরে যেতে পারে। নাম্বার 1, একটা জিনিস একটু বলা দরকার আছে। দেখুন, যেই মাত্র সীমান্ত থেকে অনুপ্রবেশ করছে সেই মাত্র যেই চক্র ওখানে বসে আছে তারা ওখানকার নানা রকম সাহায্য, তার মধ্যে পলিটিক্যাল সাহায্যও আছে, রাজনৈতিক সাহায্য, লোকাল সাহায্য নিয়ে তাকে ফলস সার্টিফিকেট দিচ্ছেন, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তাকে নিয়ে গিয়ে বলছে 20 বছর ধরে আমার বাড়ির পাশে থাকে, সেই একটা সার্টিফিকেট দিচ্ছে। তারপরে একটা স্কুল হেডমাস্টার স্কুল থেকে একটা ফলস সার্টিফিকেট দিচ্ছে, আমার এই স্কুলে এতদিন পর্যন্ত পড়াশোনা করেছে। সেই সার্টিফিকেটগুলো নেওয়ার পরে একজন পাতানো বাবা দাঁড় করিয়ে দিয়ে বললে আমার বাবা মা।
ঠিক করে তারপর আসছে। প্রশ্ন হচ্ছে পুলিশের একটা প্রাথমিক ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে প্রিলিমিনারি যে সার্টিফিকেটগুলো আছে এগুলো সবই জাল, এগুলো সবই জাল। কিন্তু ঘটনা হচ্ছে আমরা যখন চাকরিতে ছিলাম আমরা বলতাম, যখন অফিসারদেরকে বলা হতো তখন বলা হতো যে আপনি বাড়িতে যেতে হবে, লোকাল ওই থানায় ডেকে কিংবা অফিসে ডেকে নয়, বাড়িতে যেতে হবে। বাড়িতে যাওয়ার পরে তাকে এনকোয়ারি করবেন, অর্থাৎ ফেস টু ফেস এনকোয়ারি। তার বাবাকে দেখবেন, মাকে দেখবেন, যদি বাবা মা মারা গিয়ে থাকে তাদের ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই ডেথ সার্টিফিকেট ভেরিফাই করবেন এবং কপি নেবেন। কপি নেওয়ার পরে আপনি এই বাড়ির 4টে বাড়ি, এই বাড়ির 4টে বাড়ি, কতকাল দেখছেন এদের না কতকাল দেখছেন মানে 4টে বাড়ি 4টে বাড়ি Exactly. কিংবা সামনাসামনির বাড়ি, যে এই মিস্টার এক্স, ধরুন মিস্টার এক্স এর কথা বলছি, যে আপনি একে কতদিন ধরে চেনেন, কবে থেকে চেনেন এবং কবে দেখেছেন লাস্ট। আপনি রেশন কার্ড দিল, ভুয়ো রেশন কার্ডের দোকানে গিয়ে তার 2 বছরের আগের যে আপনি কত রেশন তুলেছেন প্রত্যেকটা জায়গা ভেরিফাই করলে যদি সত্য ঘটনা দিত তাহলে কিন্তু এরা কেউ প্রত্যেকেই ধরা পড়তো এবং হতো না। আমার একটা ছোট্ট বক্তব্য আছে রাজা, আমি বলি, আমরা বলতাম যে যখন এনকোয়ারি রিপোর্টটা হবে তখন এই রিপোর্টটা দিতে হবে একটা লাইনে, যেমন আনস্যাক্টেড রিপোর্ট হয় তখন ওখানে ব্লক লেটারের সিগনেচার করতে হয়, অর্থাৎ আমি যে সত্যজিৎ ব্যানার্জি ওখানে ব্লক লেটারের সিগনেচার করতে হয়, না এরকম করে ইনিশিয়াল নয়, ব্লক লেটার। এইখানে ব্লক লেটারের একটা ব্যবস্থা, নাম্বার 1, অর্থাৎ রিটায়ারমেন্টের পরও ইনিশিয়াল কে আছে বা চিনতে পারছি না তার হয় নামটা পুরো। নাম্বার 2 হচ্ছে যে আমি অন ডিমান্ড আমি মিস্টার রাজাকে এনকোয়ারি করলাম, মিস্টার রাজা আমাকে এনকোয়ারি করাবো, হি প্রডিউস দ্য এডুকেশন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই মোহাম্মদ করিম অফ অমুক পঞ্চায়েত কিংবা হেডমাস্টার অমুক নিয়ামত খান, হেডমাস্টার অফ অমুক স্কুল। অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসিতে এদেরকে ঢুকিয়ে দিতে হবে, অর্থাৎ আমি যে সার্টিফিকেটটা দিয়েছে তারা এই রেকর্ডগুলো আনতে হবে। বুঝতে পেরেছি, মানে যাদের জন্য ইস্যু হয়ে যাচ্ছে পাসপোর্ট তাদেরকে ঢোকাতে হবে। ওই চেইন সিস্টেমে প্রত্যেকেই অপরাধী। হ্যাঁ, আপনি এটাই বলতে চাইছেন? অপরাধীদের নামগুলোকে ইনিশিয়ালি এবং প্রথম থেকে এদের ওই এনকোয়ারি রিপোর্টের মধ্যে ঢোকাতে হবে, যাতে আগামী 20 বছর 25 বছর পরে ওদেরকে তুলে নিয়ে আসা যায়। বেশ, আমি অভ্রর কাছে আসবো। অভ্র, দেখা যাচ্ছে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে এই যে সার্টিফিকেটগুলো বের করতে হয় এগুলো কিন্তু সব রাজ্যের এখতিয়ারভুক্ত, কোনো না কোনো জনপ্রতিনিধি, এবং তারা সব রাজ্যের এখতিয়ারভুক্ত। তাদের দেওয়ার সার্টিফিকেটের ভিত্তিতেই তো একজন দাবি করছেন যে আমি আসলে ভারতীয়। ফলে এই যে এজেন্সিগুলোর মধ্যে আমি পঞ্চায়েত বলছি বা কাউন্সিলরের দেওয়া পরিচয়পত্র বা এমপির দেওয়া পরিচয়পত্র ইত্যাদি, পরিচয়পত্র বলতে যেগুলো শংসাপত্র, এখানে যদি কোনো ডকুমেন্টে ভুয়ো নথি থেকে যায় তাহলে তো পুলিশও সেক্ষেত্রে অসহায় হয়ে পড়বে। দেখুন, যদি রাজ্য সরকারে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাহলে এক ব্যাপার, কিন্তু এবিটির মতো সন্ত্রাসবাদী সংগঠনের শাখা সংগঠনের মতো যারা কাজ করছে সেরকম একটা সংগঠন যদি রাজ্য সরকারের ক্ষমতায় থাকে তাহলে যার হওয়ার পশ্চিমবঙ্গে আজকে সেটাই হচ্ছে। কোথাও দেখেছেন, আমি তো নিজের বাপের জন্মে দেখিনি যে একটা সন্ত্রাসবাদী সংগঠনের সর্বোচ্চ স্তরের নেতা পার্শ্ববর্তী রাষ্ট্রের সে একটা ভিডিও মেসেজ ছাড়ছে এবং সেই মেসেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্ট বলছে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে দিন, ইন্ডিপেন্ডেন্ট করে দিন। এত বড় স্টেটমেন্ট একটা সন্ত্রাসবাদী সংগঠনের সর্বোচ্চ স্তরের নেতা যদি বলেন, তার মানে এটা বোঝা যাচ্ছে আপনার আমার বা সাধারণ জনগণের তৃণমূলের উপর ভরসা না থাকলেও ওই সন্ত্রাসবাদী সংগঠনের তৃণমূলের উপর ভরসা আছে যে এরাই পারবে এই 2 নম্বরই কাজগুলো করতে আর এই ধরনের ক্রিমিনালিটি করতে। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের যদি সদিচ্ছা না থাকে তাহলে পুরো টপ ডাউন অ্যাপ্রোচে ওপর থেকে নিচ অব্দি পুরোটা এই জিনিসে ভরে গেছে। এই যে পুলিশ প্রশাসনের আজকে এরকম অবস্থা, স্কটল্যান্ড ইয়ার্ড থেকে স্কটল্যান্ড গ্রেভিয়ার্ড হয়ে গেছে, শ্মশানের সঙ্গে তুলনা করছি আমি। এদের আর কোনো ক্রেডেন্সিয়াল বলে কিছু নেই, কোনো ক্রেডিবিলিটি বলে কিছু নেই। আজকে খালি এদেরকে দোষ দেবেন নাকি তৃণমূলের ল্যাক অফ পলিটিক্যাল উইলটাকেও দোষ দেবেন? কোথায় আপনি আর একটা জায়গা দেখান, আমাদের দেশের কোনো অঙ্গরাজ্যকে দেখান যেখানকার মুখ্যমন্ত্রীকে একটা সন্ত্রাসবাদী সংগঠনের নেতা এইভাবে মেসেজ পাঠান, ভিডিও মেসেজ পাঠাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছে। বেশ, অভ্র, আবার এই কথাও সত্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আবার বলেছেন যে আমরাও হাতে লালিপপ নিয়ে বসে নেই, মানে সেটাও কিন্তু না, উনি ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। তৃণমূল কংগ্রেসও লালিপপ নিয়ে বসে নেই। তৃণমূল কংগ্রেস সাথে কি নিয়ে বসে আছে? পয়সা নিয়ে বসে আছে, পকেটে পয়সা নিয়ে বসে আছে। মনে করুন তো ওই মহান নেত্রী রত্না মণ্ডল, এবার স্যার যে কথাগুলো বললেন ওই প্রথম কথাটার সঙ্গে লিঙ্ক করুন, যে পলিটিক্যাল একটা কিন্তু লিঙ্ক চলে আসছে। রত্না মণ্ডল কি বলেছিলেন? ওপেন একটা মঞ্চে দাঁড়িয়ে বলছে যে যারা যারা বাংলাদেশ থেকে ঢুকে পড়েছেন এর সঙ্গে জাকিরদার সঙ্গে যোগাযোগ করুন, ভোটার কার্ড বানিয়ে দেবে, আধার কার্ড বানিয়ে দেবে। ভোটার কার্ড কখন হয়? স্কুল লিভিং সার্টিফিকেট ছাড়া হবে?
ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া হবে? এগুলো তাদের কারা বাড়িয়ে দিচ্ছে? এই তৃণমূল কংগ্রেস আমাদের রাষ্ট্রের জন্য একটা বড় বিপদ এবং সাধারণ মানুষকে এবার সেটা বুঝতে হবে। বুঝেছি, আপনার প্রথম পর্বের বক্তব্য শুনেছি। মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে আসি। এই ভদ্রলোক ধরা পড়লেন তো পড়লেন, কর্মরত অবস্থায় কেন ধরা পড়লেন না? তিনি রিটায়ারমেন্টের এত পরে ধরা আমি পড়ছেন। একটা কথা বলি, মানে আমরা তো অনেক দিন ধরেই টকস হয়ে আসছি, কোনো সময় দেখি আমাকে আজকের কি আলোচনা এটা বলা হয় না, এবং যখন গিয়ে বলি যে আজকের আলোচনাটি কি টকসে, ওই একই গরু, করাপশন, এডুকেশন, মুক্তমুখ আছে। ফলে আপনি একটা স্পেসিফিক একটা জিনিস নিয়ে, টপিক নিয়ে আলোচনা করছেন, পাসপোর্ট নিয়ে, সেই যারা সত্যি সত্যি মানে না বুঝে কথা বলে, কোনটা সরকারি লোক, কোনটা পার্টির লোক, কোনটা সরকারের দায়িত্বে আছে, কোনটা জনপ্রতিনিধির দায়িত্বে আছে, এগুলো না বুঝে ডাইরেক্ট সে একটা জায়গাতেই হিট করে। ফলে এটা বুঝতে হবে যে পাসপোর্ট যে ভদ্রলোক আজকে স্ক্যামে ধরা পড়ছে, আপনাকে সিস্টেমটা কথা বুঝতে হবে। আপনি কাউন্সিলরের কথা বললেন, আপনি এমপির কথা বললেন, এমএলএর কথা বললেন। আমার তো নিজেরও পাসপোর্ট ভেরিফিকেশন হয়েছে, আমার তো এই ধরনের কোনো সার্টিফিকেট লাগেনি। আমার লাগবে কি? আমার বার্থ সার্টিফিকেট লাগবে। আমার যদি বার্থ সার্টিফিকেট না থাকে, আমার এডুকেশনের যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা লাগবে। আমি যদি সেগুলো তার মধ্যে কোনো একটা জিনিস না থাকে, আমাকে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করে সেটা এ ফর্ম, বি ফর্ম দেওয়া আছে, সেটা বলতে কি বোকা বোকা যুক্তি দিচ্ছে। আরে ভাই আমাকে বলতে দাও, তোমার সমেত আমি বলিনি, অদ্ভুত যুক্তি দিচ্ছে। আমি তো তোমার সঙ্গে বলিনি। এইবারে আমি বলছি, আর কত ভুল আমি একটা বেশ অভ্র, এক সেকেন্ড আমি বলছি একটা সিস্টেমের কথা বলছি। ধরুন আজ থেকে 20 বছর আগে যখন আপনি যেতেন কোথাও পাসপোর্টের ভেরিফিকেশনে, ওনারা যে ডকুমেন্টগুলো নিয়ে করতো, তা সেগুলো ডকুমেন্টগুলো টেকনোলজি এত মানে হাই হয়ে গেছে, আপনি ঘরে বসে একটা আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিতে পারছেন। মানে এরকম না যে কর্পোরেশন থেকে একটা বার্থ সার্টিফিকেট জাল করে দিয়েছে, সেটা আমি জাল বলে চালাচ্ছি, আমি নিজেই বানিয়ে নিতে পারছি। তাহলে সিস্টেম, ভাই তুমি চুপ করো না, তুমি চুপ করো না ভাই, তুমি কি বিজেপির হয়ে কথা বলছো? আমি আইনজীবী হিসেবে কথা বলছি, আমি আইনজীবী হিসেবে কথা বলছি ভাই। আমি বলছি যদি ভাই সেটা তো আমি দর্শকরা অনুপ্রবেশকারীদের এগুলো খারাপ তুমি যেটা জানো তোমার থেকে অনেকটা বেশি আমি জানি, কত ভুল হয়ে যাবে অনেকটা বেশি আমি জানি। ভোটার আই কার্ড বানানোর জন্য তোমার থেকে অনেকটা বেশি আমি জানি, সেই জন্যই তো আপনি বেশি জানেন বলে সেটাই বলছি তো আমি। আপনি বেশি জানেন, সেটাই বলছি। আপনি জানেন যে এখনো পর্যন্ত অনেক লোক আছে, গ্রামে আছে, যেখানে বার্থ সার্টিফিকেট ইস্যু হয় না। আমাকে বলতে পারে বার্থ সার্টিফিকেট ইস্যু না, বলতে পারে বার্থ সার্টিফিকেট গ্রামের দিকে কোন ওই তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। আমি তো এটা কোশ্চেন করছি, বার্থ সার্টিফিকেট আমাকে কোশ্চেন করতে হবে না, বলুন তো, আপনি উত্তর দিন। রত্নাম মণ্ডল, সন্দেশখালী, জাকির এই নিয়ে আছেন বার্থ সার্টিফিকেট অ্যাক্ট বলতে পারেন কবে থেকে হয়েছে? কর্পোরেশন অ্যাক্ট, আপনি যা বলছেন কর্পোরেশন অ্যাক্ট কবে থেকে চালু হয়েছে বলতে পারবেন? আপনি তো আইনজীবী, বার্থ সার্টিফিকেট এটা না বলতে পারবেন, নিয়মগুলো জানেন। ভাই কাকে বলতে দিচ্ছ? মিথ্যাচার করছেন কেন? একটা ঠিক করুন, আপনার কি দায়? কে বলবে সেটা ঠিক করুন প্লিজ। আপনার কি কে দায়? বলবে? আপনাকে কাউন্টার করছেন। আচ্ছা, আপনার বলা হয়েছে, আমি বলছি উনি যে আপনাকে বার্থ কাউন্টার করছেন, আপনি সার্টিফিকেট যে উত্তর দিন। ইস্যু হয়, হ্যাঁ। বার্থ সার্টিফিকেট কবে থেকে চালু হয়েছে বলতে পারবে? কর্পোরেশন অ্যাক্টে, কর্পোরেশন যে কলকাতা কর্পোরেশন অ্যাক্ট কোন সালে তৈরি হয়েছে বলতে পারবে? চিৎকার করলে হবে। কেবিসি খেলতে এসেছেন? তাহলে কবে থেকে আপনি কি কেবিসি খেলতে এসেছেন নাকি শুনুন, প্রশ্নের উত্তর দিতে যে এসেছেন? লোকটা কর্পোরেশন কেবিসি খেলতে গেলে যান, কেবিসি খেলতে 1980 যান। আগে জন্ম হয়েছে, তাহলে সেই লোকটার বার্থ সার্টিফিকেট কিভাবে হবে? যে গ্রামের দিকে যেখানে বার্থ সার্টিফিকেট একটা যেটা আইনটা প্রণয়ন হয়েছে তার আগে জন্মগ্রহণ করছে, তার বার্থ সার্টিফিকেট কিভাবে হবে? তাদের পাসপোর্ট হবে না, তাদের ভোটার কার্ড হবে না, তাদের আধার কার্ড হবে না। সেটা করতে গিয়ে কি দালাল এবং এজেন্টরা সুযোগটা নিচ্ছে? আমি বলছি আপনার লজিকটা, আপনি প্রতিষ্ঠা কি করতে চাইছেন? এবিটির শাখা সংগঠন তৃণমূল এই হয়ে দাঁড়াচ্ছে। অভ্র, এক সেকেন্ড, আপনি কি প্রতিষ্ঠা করতে চাইছেন এটা বলুন। আমি তো বুঝলাম বার্থ সার্টিফিকেট অ্যাক্ট, এবিটিকে প্রতিষ্ঠা করতে চাই। প্লিজ প্লিজ। মানে ব্যাপারটা হচ্ছে না, এইটাই পরিচয় যে মানে না, না, আপনি প্রতিটা কথায় ছেড়ে দিন, হ্যাঁ, আমি বলুন। বলছি যে পাসপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে, যে ভদ্রলোকটা পাসপোর্ট স্ক্যামে ধরা পড়েছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন কোনো সার্টিফিকেটগুলো দিই ভেরিফিকেশনের সময়, সেই ভেরিফিকেশনগুলো তো দেখা যায় না, যেগুলো দিলাম সেগুলো যে অথরিটি ইস্যু করেছে সেই অথরিটির কাছে ভেরিফাই করে, এই সিস্টেমটা নেই, বহুদিন থেকেই নেই। ফলে দেখা যাবে যে সেইগুলো আমি একটা বার্থ সার্টিফিকেট দিলাম, কর্পোরেশন থেকে ইস্যু করেছে, কর্পোরেশন থেকে তাহলে সেটা ভেরিফাই করতে হবে। কিন্তু মণিবাবু, এই যে আব্দুল হাই, আপনাদের আবার আমি তাকে সাপোর্ট করছি না, আব্দুল হাই তা বলছি আমি না। তাকে অ্যাকসেপ্ট করছি না। আমি বলছি যে আব্দুল হাই যিনি ধরা পড়েছেন, প্রাক্তন এসআই, তিনি 25,000 টাকা জনপ্রতি নিতেন। এবং আমি এই প্রসঙ্গে আমি একবার বলে দিই, এই যে জাঁতাকল বা এই যে সাধারণ মানুষ দেখবেন ভেরিফিকেশনের সময় পায়ের শুকতলা হয়ে যায়, ঠিকই তো, অনেকের কাছে অনেক সার্টিফিকেট থাকে না, ভদ্রলোক হলেই তার যাবতীয় জ্বালা। কিন্তু যদি আপনি বাঁকা পথে যেতে পারেন দেখবেন অনেক সময় সহজে কাজ। দেখুন আমি বলছি যে উনি যে স্ক্যাম করেনি এটা আমি একবারও বলছি না, বা করেছে এটা একবারও বলছি না, ম্যাটার সাব জুডিস।
কিন্তু আমি বলছি যে সিস্টেমটার কথা বলছি, যে সিস্টেমে ভেরিফিকেশনটা বহুদিন ধরে চলে আসছে, সেই সিস্টেমে ফ্রড হওয়ার চান্সটা অনেক বেশি। কারণ আমি যে ডকুমেন্টগুলো দিচ্ছি সেগুলো ঠিক না ভুল এই সিস্টেমের মধ্যে বহুদিন ধরে কোনো দিন ধরেই নেই। এই সিস্টেমটা নতুন করে চালু করার কথা রাজ্য সরকার ভাবছে। এবং আমি বলতে চাইছি যে আমরা শুধু একটা স্ক্যাম হলে শুধু কার দোষ, কে রাজনীতির লোক আছে সেটা নিয়ে ভাবি। অনেক ইনসিডেন্ট আমরা দেখেছি যে আপনাদের মতো যারা রেসপন্সিবল যারা মিডিয়া আছে তাদের অনেক সাজেশন অনেক সময় গভর্নমেন্ট নিয়ে অনেক সুরাহা হয়েছে। আমি আরেকবার সত্যিই বাবুর কাছে দেখুন, এই যে আমরা রেড চার্টের কথা বলছি সারাদিন আপনাদেরকে, এই যে জালিয়াতির সংসার, এতে কেউ পাচ্ছেন 3,000 টাকা, বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরে আনছে যে মোস্তাক, সে পাচ্ছে 3 থেকে 5,000 টাকা, এজেন্ট পাচ্ছে 6,000 টাকা, সাব এজেন্ট পাচ্ছে 30,000 টাকা। এইভাবে কোথাও টাকা বাড়ছে, কোথাও টাকা কমছে, যার যেমন দায়িত্ব সেই অনুযায়ী। এবং পোস্ট অফিসের যিনি ডেলিভার করছেন পাসপোর্টটা বাড়িতে গিয়ে, তিনি অর্থাৎ অস্থায়ী পোস্টম্যান, তিনিও টাকা পাচ্ছেন। আমি এই বিরাট চক্রটাকে, যেটা এখন আনার্থ হচ্ছে, এই চক্রটাকে ধরতে গেলে তো বছরের পর বছর কেটে যেতে পারে। রাজা, একটা কথা বলি, এটা এই যে অনুপ্রবেশ এবং পাসপোর্টের জালের ব্যাপারটা, এটা আজকে থেকে কিন্তু হয়নি, কিংবা 2011 সাল থেকে হয়নি, তার আগেও চলেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই যে যেটা মণিশঙ্কর বলেছে সেটা কিন্তু সত্যি কথাই বলেছে। আমি মণিশঙ্কর কোন পার্টির আমি সেটা বলছি না, কিন্তু একটা কথা সত্যি যে যেই সার্টিফিকেটগুলো ইস্যু করা হলো, তাকে যদি ধরুন আপনি একটা সার্টিফিকেট আমার নামে ইস্যু করলেন, আমি আপনাকে, পুলিশ গিয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করে এটা কি আপনার সিগনেচার, এটা কি আপনি ইস্যু করেছেন, বেসিক্যালি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাই এখন চালু করছে। এখন এই মুহূর্তে এই 2025-এ যেটা নতুন করে চালু হচ্ছে সেটা হচ্ছে যে ডিসি এবং এসপি পর্যায়ের অফিসাররা, তাদেরকে ডিওয়াইএসপি রেঞ্জের, অ্যাডিশনাল এসপি রেঞ্জের অফিসাররা তাদেরকে রাজাবুর কাছে যাবে যে ইয়েস, যা সার্টিফিকেট যে ইস্যুটা করেছেন এটা কি আপনার সিগনেচার, আপনি এখানে চেনেন, কতদিন ধরে চেনেন, এই প্রত্যেকটা জিনিস এনকোয়ারি। এটা হচ্ছে একটা কথা। মণিশঙ্কর একটু বলে নি রাজা, একটা কথা বলি, দেখুন ভারতবর্ষ আমাদের দেশ, আগে কারাপশন, আপনি কোন দলের আমি কোন দলের ছেড়ে দিন, এই ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় তাহলে অনুপ্রবেশ রুখতেই হবে। এবং এইভাবে জালি যারা দিচ্ছে, যেই সব, যদি কোনো পুলিশ অফিসার, পোস্টম্যান, আমি কয়েকদিন আগে আমার ওয়াইফের পাসপোর্টের কাগজ পেয়েছি, আমি আনলাম না তাড়াতাড়ির জন্য, আপনি বিশ্বাস করবেন না, খামগুলো প্রত্যেকটা কিন্তু পাসপোর্ট সেবা থেকে খাম। এই খামগুলো যদি জলে ডুবিয়ে দেন, জলে ডুববে না, এরকমভাবে খাম ইস্যু করা হয়েছে ভারতবর্ষের সরকারের থেকে। এবং সেখানে 5টা কোয়ারি করা হয়েছে যে যদি আপনি পোস্টম্যান যদি ফেরত যায়, কি কারণে ফেরত যাচ্ছে, দরজা বন্ধ, খুললো না, নেই, কিংবা মারা গেছে, আদারওয়াইজ প্রত্যেকটি টিক মারতে হবে। প্রত্যেকটা জিনিসগুলোকে ওভারল্যাপিং করার পরে যদি পোস্টম্যান কিংবা এদের থেকে কারাপশন হয়, সেই কারাপশনগুলো আপনি যদি কারাপশন কেউ করবে বলে মনে করে, সে কারাপশন এগুলোর মধ্য থেকে থাকবে। তবে শুধু আমরা সমালোচনা করলে চলবে না রাজা, একটা লাইন বলতে দিতে হবে আমাকে, সেটা হচ্ছে যে এটাকে যদি আটকাতে হবে, সিনিয়র লেভেল অফিসারদেরকে আটকাতে হবে, এবং যে দায়ী তাকে অ্যারেস্ট করতে হবে। না, আরেকটা ব্যাপার দেখুন, দু একটা জানকারি বিষয়, সাধারণ মানুষ বিতর্ক থেকে তো কিছু রসদ পেতে চান। ধরুন আপনার বার্থ সার্টিফিকেট সত্যিই নেই, বা আপনি হয়তো 8 পাস করেননি, কিন্তু আপনাকে যেতে হবে কোথাও, তার জন্য আপনার পাসপোর্ট প্রয়োজন, আপনি স্থির করেছেন আপনি দুবাই যাবেন, সেক্ষেত্রে আমি আপনার কাছে আসবো, যেহেতু আপনি এগুলো আগে হ্যান্ডেল করেছেন, কি করণীয়? তাকে তো যেতে হবে একটা গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছেই যাবে, পঞ্চায়েত প্রধানের কাছে যাবে, তো পঞ্চায়েত প্রধানের ইস্যু করতে পারবে, কিন্তু তার প্রপার ভেরিফিকেশন, সত্যি তার মা এখানে এসেছিল কিনা, সত্যি তার মা বাবা এখানে থাকে কিনা, এই প্রত্যেকটা জিনিস জানতে হবে। কিন্তু যদি জালি হয় কিংবা ভাড়া করা মা হয়, তার ব্যাপারে সার্টিফিকেট দেওয়াটা অনুচিত। বেশ, অব্র কিছু বলতে চাইছেন? আমি বলছি যে 2020, 21, 22, 23 এই 4টে বছর আল কায়দা এবং জামাতের জঙ্গি বারংবার আমাদের রাজ্য থেকে ধরা পড়েছে। এবং ধরেছে কে শুনবেন? আমাদের রাজ্যের এসটিএফ কিন্তু নয়, অন্যান্য রাজ্যের এটিএস বা এসটিএফ বা এনআইএ এসে ধরে নিয়ে গেছে। সময় কম, ফাস্ট। এই অবস্থাতে দাঁড়িয়ে যখন এতটা কম্প্রোমাইজড হয়ে গেছে আমাদের রাজ্য, তৃণমূলের সদিচ্ছা রয়েছে। আর আপনার মনে হয় এই কলকাতা গ্রেভিয়ার্ড, যেটা স্কটল্যান্ড গ্রেভিয়ার্ড হয়ে গেছে কলকাতা পুলিশ, তারা এত সিস্টেম চালু করছে উইথ ডিউ রেসপেক্ট টু স্যার, আপনারা মনে হয় যখন 2000, 5000, 10,000 এরম করে দর হাঁকিয়ে পয়সা নিয়ে ভেরিফিকেশন করা হয়, তারপর কোন সিস্টেম এরা লাগু করবে? বেশ, আমি এই সূত্রেই মণিশঙ্কর বাবুর কাছে আসবো। না, আমি আপনার একটা বাংলা সহজ উত্তর আমি দর্শকের জন্য চাই। ভেরিফিকেশন আমার হক, আমি যদি তথ্য দিই, যদি ভুল দিই অ্যারেস্ট হয়ে যাব, যদি ঠিক দিই তাহলে আমি পাসপোর্ট পাবো। কিন্তু ভেরিফিকেশন সহজ, সৎভাবে হওয়াটা আমার হক। কেন এখানে পয়সা চাওয়া হবে? একটু মিষ্টি খাইয়ে দিন কেন বলা হয়? না, পয়সা চাওয়াটা হয় না, পয়সা জিনিস দেন, আমরা দিই বলে সেটা হয়েছে। আমরা যদি টাকা না দিই তাহলে সেটা কিন্তু হবে না, হবে না, তো পাসপোর্টই হবে না।
পাসপোর্টই হবে না, টাকা না দিলে পাসপোর্টই হবে না, এখন তো দালাল টাকা না দিলে ভেরিফিকেশনই করবে না। এক সেকেন্ড, এখন তো দালাল রাজটা কমেছে, অনলাইন। আমি বলছি যে সিস্টেমের কথা, যেটা হলো যে সিস্টেমটা অনলাইন আজকে হয়েছে সেটা হয়তো অনেকটা জালিয়াতি রুখতে সাহায্য করবে। এই সিস্টেমটা ছিল না, এই যে বলছে আগে অনেক হয়েছে, তার মানে এই সিস্টেমটা ছিল না। কিন্তু আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, সত্যি সত্যি যদি ভেরিফিকেশন করে পাসপোর্ট দিতে হয় তাহলে কিন্তু আপনি আজকেই অ্যাপ্লাই করবেন আর 5 দিন পরে আমার পাসপোর্টটা চাই, এটাও আপনি আবার দাবি করবেন সরকারের কাছে, সেটাও আপনাকে ভাবতে হবে। ভুল বলছেন, না 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 না, একদম না। একটা কথা শুনুন, পাসপোর্টের কাছে যেতে গেলে, আপনাকে পাসপোর্ট অফিসে যেতে গেলে আপনার এই আঙ্গুলের ছাপগুলো ওখানে নিতে হবে, আইবলসের ছবি উঠবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ওখানে হবে, পাসপোর্ট সেবা কেন্দ্রে তো হবে, এবং সেগুলো কিন্তু গ্রামে হবে না কিংবা কর্পোরেশনে হবে না। এই আঙ্গুলের ছাপ এবং চোখের যে, বুঝতে পেরেছি, মানে আজকে পুলিশের পাটটা পয়সা দিয়ে হয়ে যায়, কন্ট্রাকচুয়াল সার্ভিস যদি করানো হয়, সত্যি সব কিছু দেখা যাক। আজকে পাসপোর্ট সিস্টেম ইমপ্লয়েড হওয়ার পর পাসপোর্টের ক্ষেত্রে ভেরিফিকেশনে আম জনতার হেনস্থা কমে কিনা এবং অনুপ্রবেশকারীদের পথ আটকে যায় কিনা, ভবিষ্যতের জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে। বিকেলের বিতর্ক আজ এ পর্যন্তই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন TV9 বাংলা।